हमारी अधूरी কাহানি সিনেমার ক্লাইম্যাক্সে যখন ইমরান হাশমি বোম বিস্ফোরণে উড়ে গেল, ঠিক তার সাথে সাথেই যেন কোথাও মোহিত সুরি হারিয়ে গেল আমাদের জনজীবন থেকে। যে মোহিত সুরি আমাদেরকে টানা বেশ কয়েক বছর গত দশকে ভালো ভালো মিউজিক, ভালো ভালো গান, ভালো ভালো রোম্যান্টিক গল্প, ভালো ভালো কিছু সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে নিয়ে গেছিল, সেই মোহিত সুরি কোথাও যেন হারিয়ে গেল হামারি অধুরি কাহানি সিনেমাটার পর থেকে। হ্যাঁ, অবশ্যই, কারণ হামারি অধুরি কাহানি মোহিত সুরির একটা ড্রিম প্রজেক্ট ছিল, এবং যে ড্রিম প্রজেক্টে একটা এরকম ধাক্কা, একটা আনকমন জুটি নয়, কারণ ইমরান হাশমি আর বিদ্যা বালান তার আগে থেকে ডার্টি পিকচার করেছিল, একটা কমেডি ছবি করেছিল, আমি সিনেমাটার নাম ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তারপরে একদম শেষে এসে হামারি অধুরি কাহানি করলো, যেখানে রাজকুমার রাও, তৎকালীন আমলে ওনার রাও পদবি ছিল না, ওনার অন্য পদবি ছিল, নাকি রাজকুমার রাও ওইখান থেকেই উনি রাও পদবিটা নিয়েছিলেন, রাজকুমার রাও। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ওই ছবিতে ভিলেন ছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে, সাইয়ারে নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ হিরোর নাম যখন আমি শুনলাম চাঙ্কি পান্ডের ভাইপো, কি বলবো আর। যাই হোক, হোয়াট এভার। তো কিন্তু ট্রেলারটা দেখে বেশ ইন্টারেস্ট লেগেছিল, কারণ মোহিত সুরির, কিন্তু মোহিত সুরির যে সিগনেচার, যে স্ট্রোক, সেই সিগনেচার স্ট্রোক সেটা ধরা যাচ্ছিল যে আশিকি 2 এর একটা কোনো যেন স্পিরিচুয়াল সিকুয়েল কিছু একটা করতে চাইছে ট্রেলারে। কিন্তু আমার ট্রেলার দেখে কখনো মনে হয়নি যে এটা রিভিউ দরকার, কারণ কোথাও মোহিত সুরিকে আমার মনে হচ্ছিল ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, হয়তো আজকের জেনারেশনে তো নেবে না। ঠিক যেভাবে লাইফ ইন এ মেট্রোর স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে মেট্রো ইন দিনোকে নিল না পাবলিক, কিন্তু সাইয়ারে খেলা ঘুরিয়ে দিল সাইয়ারে, এবং ফিরে আসলো আমাদের সেই প্রিয় চেনা মোহিত সুরি। সত্যি সাইয়ারে দেখতে বসে আমি যেন এক ঝটকায় 12 বছর পিছনে, অর্থাৎ এক যুগ পেছনে, সেই 2013 সালে রাহুল জয়কার আর আরোহী শর্মার প্রেম কাহিনীর মধ্যে ঢুকে গেছিলাম, যেখানে রাহুলের সাথে আরোহীর প্রথম দেখা হয়েছিল একটা রাত্রিকালীন কম দামি বারে একটা গান গাইতে গাইতে। আর এই আশিকি 2 সিনেমাটার সাথে এত স্মৃতি আমার জড়িয়ে রয়েছে, কারণ সেই সময় আমি নিজে প্রচণ্ড ড্রিঙ্ক করতাম এবং প্রচণ্ড পরিমাণে আমি টক্সিক থাকতাম বিভিন্ন বিষয় নিয়ে। তো যাই হোক, হোয়াট এভার, কিন্তু আজকের জীবনটা সম্পূর্ণ আলাদা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একটা অদ্ভুত লাগলো সেই সিনেমাটা, যেন সেই অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনলো মোহিত সুরি। এবং সেই আশিকি 3 যে ব্লকবাস্টার গানগুলো, সেই গানের কোথাও যেন একটা খুব সুন্দর একটা মেলবন্ধন, একটা কি বলবো, একটা মানে অনেকেই যেটা বলছেন, আমারও মুখ দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে যে পুরনো বোতলে নতুন মদ, নতুন বোতলে পুরনো মদ। এক্স্যাক্টলি, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে, আপনাকে বুঝতে হবে রোম্যান্টিক সিনেমার যে সাবজেক্ট, যে এই নিচটা কীরকম। এই নিচটা হচ্ছে, যশরাজ ফিল্মসের রোম্যান্টিক গল্পটা একরকমের হয়, আর ভিশেস ফিল্মসের অর্থাৎ ভার্ডস গ্রুপের রোম্যান্টিক সিনেমাগুলোর প্লট আরেক রকমের হয়। যশরাজ ফিল্মসের রোম্যান্টিক গল্পের মধ্যে আপনি কোনোদিনও লজিক খুঁজতে যাবেন না, সেখানে শুধু রোম্যান্টিসিজম অ্যান্ড হার্ডকোর ছোট রোম্যান্টিসিজম। তাদের গল্পের চরিত্ররা শুধুমাত্র প্রার্থনা, মানে প্রেমিকা তার মৃত্যু যাতে না হয় প্রার্থনা করার জন্য প্রেমিকাকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। তো তাদের গল্পের নায়ক নায়িকারা অনেক কিছু করতে পারে প্রেমের জন্য, ভালোবাসার জন্য, কিন্তু বিশেষ ভার্ড গ্রুপের নায়ক নায়িকারা, তাদের গল্পের চরিত্ররা, তারা প্রেমকে চরিতার্থ করার জন্য এবং প্রেমকে পাওয়ার জন্য তারা কিন্তু ক্রাইমও করে ফেলতে পারে। তারা ক্রাইমের মধ্যে দিয়ে তাদের প্রেমকে একসাথে নিয়ে যায়। তাদের গল্পে একটা অন্ধকার দিক থাকে বিশেষ গ্রুপসের, ভার্ড গ্রুপসের। আর যশরাজ গ্রুপসের অন্ধকার দিকটা থাকে না, একটা ভুল বোঝাবুঝি হয়, একটা মান অভিমান হয়, তারপর লাস্টে এসে একটা
হ্যাপি এন্ডিং হয়, কিন্তু বিশেষ ক্রুজের ছবিতে কোনোদিনও হ্যাপি এন্ডিং হয় না। রোম্যান্টিক সিনেমাগুলোতে একটা শেষে গিয়ে একটা দুঃখের এন্ডিং হয়। তো এবার মোহিত সুরি এই ভাট গ্রুপের একজন ডিরেক্টর হয়ে সে কিন্তু এবার যশরাজ ফিল্মসে গেল, এবং এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট, কারণ ক্লাইম্যাক্স যেটা আশা করা হয়েছিল সেটার মধ্যে অন্যরকম কিছু করে ফেললো মহেশ্বরী। হয়তো এটা যশরাজের ডিম্যান্ড ছিল, কারণ যশরাজ অলওয়েজ এটাই করে এসছে, কিন্তু বিশেষ গ্রুপ হলে অর্থাৎ ভাট গ্রুপ হলে তারা কিন্তু হয়তো গল্পের অন্য রকমের ক্লাইম্যাক্স তৈরি করতো। এইটুকুনি যা ডিফারেন্ট লাগলো আমার। মহেশ্বরী জাস্ট ক্যাম্প চেঞ্জ করেছে, কিন্তু তার গল্প বলার মানে টেকনিক, তার গল্প বলার স্টাইল, এবং সবচেয়ে বড় তার যে হাতিয়ার, তার মিউজিক, তার ছবির মিউজিক। আপনি দেখুন গত দশকের যে কয়েকটা গান আপনার মনে আছে তার মধ্যে ম্যাক্সিমামই দেখবেন মহেশ্বরীর ছবির, সেটা আশিকি 3 হোক, এক ভিলেন হোক, হাফ গার্লফ্রেন্ড হোক, বা আমারি অধুরি কাহানি হোক, প্রত্যেকটা গান দেখুন এক একটা কিন্তু অন্য রকমের একটা মাত্রায় আপনাকে নিয়ে চলে যাবে। এবং অবশ্যই গত দশকে এই মহেশ্বরীর হাত ধরেই অরিজিৎ সিংয়ের পুনরুত্থান হয়েছিল বলিউডে এবং ভারত তথা বিশ্বের মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে, এবং তার সাথে সাথে জিৎ গাঙ্গুলি। এবং এই বছর এই সময় ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। তো অবশ্যই আমি বলবো সাইয়ারে দেখুন। এবং সবচেয়ে অবাক লাগলো আমার, চ্যাঙ্কি পান্ডের ভাইপো হলেও অভিনয় কিন্তু পান্ডে ফ্যামিলির সবাইকে ছাড়িয়ে সে চলে গেছে, দুর্দান্ত অভিনয় করেছে। এবং তার সাথে সাথে অনিতা পোদ্দা, তিনিও দারুণ অভিনেত্রী। এবং আগামী জেনারেশনটা একটা খুব স্ট্রং জেনারেশন আসতে চলেছে, কাটেকার টাক্কারের জেনারেশন। এদের মধ্যে প্রফেশনালিজম, দুর্দান্ত প্রফেশনালিজম। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো ওই ধরনের সেডাকটিভ সিন করে দিয়ে বেরিয়ে চলে গেল, যেগুলো আমাদের টলিউডের বাঘা বাঘা হিরো হিরোইনদেরও এখনও করতে গিয়ে অনেক 10 বার ভাবতে হয়। তো এক্স্যাক্টলি দ্যাটস দ্য ম্যাটার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাইয়ারে দেখুন, সাইয়ারে ভালো লাগবে। এবং ওই যে সেই একটাই ফর্মুলা যে সবসময় ভালো মেয়েরা বাজে ছেলেদের খপ্পরে পড়ে, তো সেই ফর্মুলাতেই মহেশ্বরীর এই গল্পও চলবে। কিন্তু বাজে ছেলেদের মনটাও অনেক অন্যরকম হয়। সব বাজে ছেলে কিন্তু ক্রিমিনাল হয় না, ক্রিমিনাল আর বাজে ছেলের ডিফারেন্স অনেকটা থাকে। তো যাই হোক, বাট এবার সাইয়ারে সেটাই দেখিয়েছে। তো অবশ্যই দেখুন আর জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।